3000 টাকা মহিলারা ভাতা পাবেন এই প্রতিশ্রুতি দিয়েই তাদের ভোট নেওয়া হয়েছিল। কিন্তু ভোট পাওয়ার পরে, জিতে যাওয়ার পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এই সরকার সেই বিশ্বাসঘাতক সরকারে পরিণত হয়েছে। বিভিন্ন জেলায় যেভাবে জোর করে কোনো আইন না থাকা সত্ত্বেও মাইকের খুলে দেওয়ার জন্যে জবরদস্তি করা হচ্ছে, সেটা কিন্তু পুলিশ আইনের পোশাক পরে আইনের রক্ষক হয়ে আইনকে লঙ্ঘন করছে। শুভেন্দু অধিকারী যেভাবে, যে ভাষায় মুসলমানদের সম্পর্কে গত কয়েক মাস ধরে যেভাবে বিষোদ্গার করেছে, যেভাবে বিধানসভা ভোটের আগে বলেছিল যে মুসলিম বিধায়করা জিতে আসবে, তৃণমূল থেকে তাদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি, ফলে সেই শুভেন্দুর সঙ্গে হুমায়ুন কবির একান্তে নবান্নে গিয়ে মিটিং করছে। 3 মিনিট গড়ে আজান হয়, 3 মিনিট 5 বারে 24 ঘন্টার মধ্যে 3 5 15 মিনিট, ফলে তাতেই এত গাত্রদাহ, এত যন্ত্রণা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি। 3 দিন 4 দিন 5 দিন টানা 24 ঘন্টা একেবারে রাত 12টা 1টা 2টো সব সময়ই মাইক্রোফোন চলছে। যে আইন নেই সেই আইনকে গুন্ডাদের মতো করে কার্যকরী করার ওই সমস্ত এলেবেলের লোকজন ফালতু, অসভ্য কোনো মানুষের কথার জবাব দেওয়ার আমার পক্ষপাতী নই। দাদা, আমরা দেখছি যে রাজ্য সরকার তারা কিন্তু এই যে আজান দেওয়ার যে মাইক, সেই মাইক খুলে নেওয়ার একটা মানে প্রস্তাব করে দিয়েছে, নির্দেশনামা দিয়েছে যে কোনো মসজিদে মাইক বাজবে না। এই বিষয়ে আপনাদের কি? আমার এলাকায় পুলিশ যে নির্দেশিকা পাঠিয়েছে সেটাতে দেখিয়েছে যে মাইক খোলার বিষয় নয়, বরং মাইকের যে সাউন্ড সেটা নির্দিষ্ট শব্দবিধি মেনেই ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বিভিন্ন জেলায় যেভাবে জোর করে কোনো আইন না থাকা সত্ত্বেও মাইকের খুলে দেওয়ার জন্যে জবরদস্তি করা হচ্ছে, সেটা কিন্তু পুলিশ আইনের পোশাক পরে আইনের রক্ষক হয়ে আইনকে লঙ্ঘন করছে। পুলিশকে বলবো, আপনারা অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করেন যে শব্দ দূষণ হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ারা থেকে, সরকার একটা আইন তৈরি করতে পারেন। আইন তৈরি করলে প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি ধর্মীয় স্থান সেই আইন মানতে বাধ্য। কিন্তু যে আইন নেই সেই আইনকে গুন্ডাদের মতো করে কার্যকরী করার বা মন মতো করে মসজিদ থেকে মাইক খোলার যে উদ্যোগ নিচ্ছেন, এটা নিলে আদালতে মামলা হবে এবং পুলিশের বন্ধুরাই হয়তো সমস্যায় পড়বেন। আমি তাদের কাছে অনুরোধ করব, তারা এই পথে যাবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার একটা ঐতিহ্য, এটা যেন কোনোভাবে ব্যাঘাত না হয় কারো দ্বারায়। দাদা, আমরা দেখছি যে আমরা সূত্র মারফত খবর পেলাম যে মুখ্যমন্ত্রীর গাড়ি নাকি হামলা করা হয়েছে, সেও সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী নন, গোটা বাংলার মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলমান সবার মুখ্যমন্ত্রী। তিনি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। তার গাড়ি যদি কেউ হামলা করে থাকে, চূড়ান্ত অন্যায় হয়েছে এবং তাদের বিরুদ্ধে যত রকম কঠোর ব্যবস্থা নেওয়া দরকার সরকার নিক। আমি এই ধরনের ঘটনা যদি ঘটে, আমি তার চূড়ান্তভাবে নিন্দা করছি। আমরা যেটা দেখছি যে মসজিদে মাইক নিয়ে কিন্তু একটা বিধিনিষেধ বার্তা এসেছে সরকার পক্ষ থেকে। অগ্নিমিত্রা পল থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য তারা বলেছেন যে এইভাবে মসজিদে মাইক বাজানো যাবে না। এই প্রসঙ্গে আপনার দেখুন, কিছু সাম্প্রদায়িক লোকজন, কিছু বিভেদকামী লোকজন, কিছু ফ্যাসিস্ট শক্তি, তারা বহুদিন ধরে মসজিদে মাইক্রোফোন ব্যবহারের আপত্তি জানিয়েছে। তবে আমি মনে করি শুধু মসজিদ নয়, অবশ্যই মসজিদ তো বটেই, মন্দির, গির্জা, গুরুদ্বারা থেকে আরম্ভ করে রাজনৈতিক সভা সমিতি, বিভিন্ন সংঘ সংগঠনের যে সমস্ত মাইক্রোফোন ব্যবহার, প্রত্যেকের একটা শব্দবিধি মেনে চলা দরকার এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিশেষ শব্দ নিয়ন্ত্রণের যে মাত্রা বেঁধে দেয় বা বেঁধে দিয়েছে, সেটাই সবার মেনে চলা দরকার। কিন্তু শুধুমাত্র কোনো একটি ধর্ম প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সেই আইন প্রয়োগের চেষ্টা হয় এবং তাদের মাইক্রোফোন খুলে নেওয়া হয়, আমি মনে করি সেটা আইন বিরোধী এবং ভারতবর্ষের সংবিধান বিরোধী সে কাজ।
ফলে কোনো প্রশাসন বা প্রশাসনিক কর্তা যদি সেটা নির্দেশ দেয়, সেটা মৌখিক নির্দেশ হলে হবে না, তার লিখিত নির্দেশ দিতে হবে। এবং সেই লিখিত নির্দেশটা মানুষের যে ধর্মাচরণের অধিকার এবং কোনো সাম্প্রদায়িক দোষে দুষ্ট কিনা সেটা কিন্তু পর্যবেক্ষণ এবং পর্যালোচনার বিষয়। সেখানে যদি পক্ষপাতদুষ্ট বা সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট হয়, তাহলে অবশ্যই আদালতের কাছে যাওয়ার সুযোগ আছে এবং আদালত অবশ্যই সে ব্যাপারে বিবেচনা করবে। মাত্র 5 বার আজান, এবং সেটা গড়ে আমরা জানি 3 মিনিট গড়ে আজান হয়। 3 মিনিট 5 বারে 24 ঘন্টার মধ্যে 3 5 15 মিনিট, ফলে তাতেই এত গাত্রদাহ, এত যন্ত্রণা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি 3 দিন 4 দিন 5 দিন টানা 24 ঘন্টা একেবারে রাত 12টা 1টা 2টো সব সময়ই মাইক্রোফোন চলছে। ফলে সেখানে আপত্তি নেই, শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক্রোফোন খুলে নিতে হবে। এটা তাদের হচ্ছে রোগ, সাম্প্রদায়িকতার রোগ, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে তাদের সমস্তটাই জারিত। ফলে তারাই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে বাংলার আকাশকে বাতাসকে ভারী করতে চাইছে এবং বাংলাকে কলুষিত করতে চাইছে। ফলে আমি মনে করি আইন যদি হয় সবার জন্য সমান হবে। কোনো একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে টার্গেট করে একের পর এক কথাবার্তা, একের পর এক বিধি নিষেধ, একের পর এক আইন আনার চেষ্টা চলছে। ফলে সেটা কালা কানুন হতে বাধ্য এবং সেটা মানবতা বিরোধী হতে বাধ্য। শাসকের আইন চলতে পারে না, আইনের শাসন চলবে। এবং ভারতবর্ষের সংবিধান সেটাই গ্যারান্টি দিয়েছে যে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ ভিত্তিতে কোনো রকম কোনো পক্ষপাত রাষ্ট্রবেত্তারা বা প্রশাসন করতে পারে না। যদি সেটা করে সেটা আইন বিরোধী, সেটা সংবিধান বিরোধী। তাই শাসকের আইন নয়, আইনের শাসন চাই এই বাংলায়, এই ভারতবর্ষে। অন্যদিকে দেখছি গুন্ডা দমন যে আইন, সেই আইনটার মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। মানে এক্ষেত্রে কি বলবেন আপনি? রাষ্ট্রপতি গুন্ডা দমন আইন খারিজ হয়েছে এই মর্মে আমার কাছে কোনো তথ্য নেই, আপনি বলছেন। তবে আমি যেটা জানি, আইনের একজন ছাত্র হিসেবে গত প্রায় 35 বছর আইন চর্চা করার যে শিক্ষা বা যে জ্ঞান আমি যেটা পেয়েছি, সেখানে জানি রাজ্যে কোনো আইন পাশ করতে গেলে সেটা বিধানসভায় সেটা পাশ হওয়ার পরে সেটা রাজ্যপালের সই হওয়া দরকার। রাজ্যপাল সেটা সই করতে পারেন, রাজ্যপাল সেটাকে আটকে রাখতে পারেন নির্দিষ্ট সময় পর্যন্ত। রাজ্যপাল চাইলে সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন, রাজ্যপাল চাইলে সেটাকে খারিজও করতে পারেন। কিন্তু সেখানে আবার রাষ্ট্রপতির কাছে যদি রাজ্যপাল কোনো বিল পাঠায়, সেখানে কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাষ্ট্রপতিও তাকে সেটাকে অনুমতি দিতে হবে, না হলে তাকে কিছু সময় পর্যন্ত হোল্ড করে রাখতে পারেন, না হলে তাকে খারিজ করতে হবে। কিন্তু সেও অনির্দিষ্টকাল আটকে রাখতে পারে না। মহামান্য সুপ্রিম কোর্ট বেশ কয়েক মাস আগে এ মর্মে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেছেন। কিন্তু যে গুন্ডা দমন আইন পাশ হয়েছে, বলা হচ্ছে গত 13ই জুলাই নাকি সেটাকে রাজ্যপাল সই করেছেন। কিন্তু রাজ্যপাল সইয়ের পরেও বা রাষ্ট্রপতি সইয়ের পরেও একটা গেজেট নোটিফিকেশান আছে, কিন্তু সেই গেজেট নোটিফিকেশান হয়েছে কিনা এই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। এবং এই গুন্ডা দমন আইন খারিজ করার প্রেক্ষিতে যে সমস্ত মামলা হয়েছিল, সেখানে বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, যেহেতু এটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ আইনে এখনও রূপান্তরিত হয়নি, তাই এখন এ মামলার শুনানি সম্ভব নয়, এটা যতদূর জানা যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে গুন্ডা দমন আইন খারিজ হয়েছে এরকম কোনো তথ্য নেই। এবং গুন্ডা দমন আইনটা যে লাগু বা কার্যকর বা এফেক্টিভ বা চূড়ান্ত আইনে পরিণত হয়েছে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, সেরকমও কোনো সঠিক তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। স্যার, আমরা দেখছি যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার এই নিয়ে কিন্তু রাজ্য জুড়ে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। অনেক মহিলার ক্ষোভ প্রকাশ করছে যে তাদের অ্যাকাউন্টে এই মাসের 6 তারিখ হয়েছে, তবুও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও এসে পৌঁছয়নি। তাহলে কি মিথ্যে ছিল প্রতিশ্রুতি? আসলে জুমলা বলা হয়েছিল 1 জুন থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের সব অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, কিন্তু ঢোকেনি। তাদের হয়তো খুব অল্প সংখ্যক, কেউ বলছে 1/5, কেউ বলছে 1/4 বা 1/10 মানুষ তারা অন্নপূর্ণা পাচ্ছে, তাও রেগুলার নিয়মিত পাচ্ছে না। এটা জুমলা, এটা ধাপ্পাবাজি। প্রথমে কোনো শর্ত দেয়নি, পরবর্তীকালে একের পর এক শর্ত, একের পর এক বিধিনিষেধ, একের পর এক ফর্ম ফিল আপ চালু করেছে, করে মানুষকে প্রতারণা করা হয়েছে, মানুষের বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সঙ্গে। মানুষকে 3000 টাকা মহিলারা ভাতা পাবেন এই
প্রতিশ্রুতি দিয়েই তাদের ভোট নেওয়া হয়েছিল, কিন্তু ভোট পাওয়ার পরে, জিতে যাওয়ার পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এই সরকার সেই বিশ্বাসঘাতক সরকারে পরিণত হয়েছে। তাই সাধারণ মানুষ, সাধারণ মহিলারা, গ্রামের মহিলারা তারা পথে নেমে এসছেন, তারা প্রতিবাদ করছেন, তারা প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন। কারণ সাধারণ গ্রাম্য মহিলারা, তাদের কাছে 1,500 টাকা বা 1,700 টাকা যেটা ছিল, সেটা যদি 3,000 টাকা হয়, এটা তাদের কাছে অনেক আশার ছিল, ভালো লাগার ছিল, ভালোবাসার ছিল, কিন্তু তাদের সেটাই আশা হত হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ফলে সেই কারণে আজকে তারা ক্ষুব্ধ এবং আমার মনে হয় এই সরকার মানে জুমলাবাজি করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট নিয়েছেন। ফলে তাদের এই বিশ্বাসঘাতকতার যে মাসুল তাদেরকেই দিতে হবে এবং এই সাধারণ মানুষ সেটা দেবে খুব অচিরেই। একটাই শেষ প্রশ্ন, আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে শুভেন্দু অধিকারী যিনি হুমায়ুন কবির, তার সাথে বৈঠক করছেন। দেখুন, দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব বৈঠক করতেই পারেন। শুভেন্দু অধিকারী প্রশাসনিক প্রধান, হুমায়ুন কবির একজন বিধায়ক, ফলে তাদের মধ্যে বৈঠক হতেই পারে। কিন্তু আমরা দেখেছি হুমায়ুন কবিরের সাম্প্রতিক যে বিভিন্ন মন্তব্য এবং সেখানে আপনার বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর যে সমস্ত একেবারে হুঁশিয়ারি বা সাবধানবাণী, সেগুলো আমরা শুনেছি। কিন্তু তারপরে দেখলাম দুজনে একেবারে হাসি হাসি মুখে একেবারে বড় ফুলের তোড়া হুমায়ুন কবিরের থেকে শুভেন্দু বাবু গ্রহণ করছেন। অভিযোগ ছিল এই হুমায়ুন কবির নাকি আজকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে নাকি বিশাল সংখ্যক একটা বড় অঙ্কের টাকা গ্রহণ করে তার একটা দল তৈরি করেছিলেন এবং হুমায়ুন কবির দাবি করেছিলেন তার দলই হচ্ছে মানে নিয়ামক শক্তি হবে এবং তার দল নাকি সবচেয়ে বড় দল হবে, তিনি মুখ্যমন্ত্রী হবে। কিন্তু দেখা গেল সে ছাড়া আর কোনো প্রার্থীই তার জেতেনি। জেতা তো দূরের কথা, কেউ 100, কেউ 150, কেউ 200 ভোট পেয়েছে। ফলে শুধুমাত্র একটা ব্যক্তি নিজে জিতেছেন। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে, যে ভাষায় মুসলমানদের সম্পর্কে গত কয়েক মাস ধরে যেভাবে বিষোদ্গার করেছে, যেভাবে বিধানসভা ভোটের আগে বলেছিল যে মুসলিম বিধায়করা জিতে আসবে, তৃণমূল থেকে তাদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি। ফলে সেই শুভেন্দুর সঙ্গে হুমায়ুন কবির একান্তে নবান্নে গিয়ে মিটিং করছে, কী মিটিং হচ্ছে তিনি বলতে পারবেন। তবে বাংলার মানুষ, বিশেষ করে সংখ্যালঘু পিছিয়ে পড়া গরিব মানুষ, তারা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। ফলে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি, তাদেরকে যদি কেউ তাদের কেউ যে দাবার গুটি হিসাবে, তাদের হাতিয়ার হিসাবে, তাদের ক্রীড়ানক হিসাবে যারা কাজ করে, সংখ্যালঘু ভোটকে বিভাজন করার যারা চেষ্টা করে, তাদেরকে কিন্তু বাংলার সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজ তাদেরকে ক্ষমা করবে না। আগামী দিনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অবশ্যই অনিশ্চিত। আমরা দেখলাম রাজ্যে এই সরকার আসার পর তাসলিমা নাসরিনকে নিয়ে এলেন তারা। তাসলিমা কিন্তু এক জায়গায় মন্তব্য করেছেন যে মাদ্রাসা, সেই মাদ্রাসাতে নাকি পড়াশোনা হয় না, সেখান থেকে জঙ্গি এই সমস্ত ওই সমস্ত এলেবেলের লোকজন, ফালতু অসভ্য কোনো মানুষের কথার জবাব দেওয়ার আমার পক্ষপাতী নই। আমাদের এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান, ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি মাদ্রাসায় পড়েছিলেন। গুরুচাঁদ তিনি মাদ্রাসায় পড়েছিলেন, কারণ তার টোলে তার শিক্ষার সুযোগ হয়নি, মাদ্রাসায় পড়ে মানুষ এসেছেন। রাজা রামমোহন রায় মাদ্রাসায় পড়েছিলেন। মুজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টি বা সিপিআই পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি মাদ্রাসায় পড়েছিলেন। হ্যাঁ, আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তিনি মাদ্রাসায় পড়েছিলেন। ফলে মাদ্রাসা মানে কি? মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, শুধু নামটা আলাদা। ফলে সেখানে জঙ্গি তৈরি হয় যারা বলে, তারা হচ্ছে মানসিক রোগে ভুগছে। আর যারা আজকে এই সমস্ত মন্তব্য করছে, যাদেরকে করানো হচ্ছে, আসলে তাদের যে প্রভু, তাদেরকে শেল্টার দেওয়ার, তাদেরকে খাওয়া পড়া সুখ ভোগে রাখার যারা প্রভু আছে, মনিব আছে, সেই মনিব যার নুন খায় তার তো গুণ গাইতে হবে। তাদের নির্দেশ পালনের জন্য তাদের মতো করে, তাদের হয়ে, তাদের শেখানো বলি এদের কিছু মানুষকে বলতেই হবে, না হলে তাদের রুটি রুজি বা থাকা খাওয়া পড়া কোনোটাই যে জুটবে না। সেই কারণে তারা তাদের প্রভুদের, তাদের মনিবদের শেখানো বলি তারা আউড়ে চলেছে, মানুষকে বিভ্রান্ত করছে।
সমাজে অস্থিরতা অরাজকতা ছড়াবার চেষ্টা করছে।